দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। 10,323 নিয়ে একটি বিশেষ খবর। মৃত্যুর খবর আর সইতে পারছি না। আমি একজন বৃদ্ধ বয়স্ক লোক। আজ প্রায় কিছুদিন ধরে পত্রিকা এবং ফেসবুক খুলে দেখতে পাচ্ছি প্রতিদিন একজন করে মৃতের লাইন শুরু হইয়া গিয়াছে। এই পর্যন্ত মৃতের লাইন 184 জন 10,323 জনের মধ্যে। তাছাড়া বাড়িতে অভাব অনটনে মৃত্যুর জন্য অসুস্থ হয়ে পড়েছেন প্রায় 387 জন। এইসব শিক্ষকরা বিভিন্ন রোগে জর্জরিত হয়ে বাড়িতে ও হাসপাতালে রয়েছেন। এইভাবে চলতে থাকলে 1 বছরের মধ্যে 500 কোটায় দাঁড়াবে। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি 10,323-এর চাকরি যায়নি। সুপ্রিম কোর্ট রিট পিটিশনের মাধ্যমে ত্রিপুরা সরকারকে কারণ দর্শানোর নোটিশ নাকি দিয়েছেন। প্রকৃতপক্ষে সরকার এবং মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর দায়িত্ব উনি, ওনার মুখ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা ত্রিপুরার জনগণ মুখ্যমন্ত্রী থেকে এই সুপ্রিম কোর্ট পিটিশনের কারণ দর্শানো এবং সত্যিকারই তাদের চাকুরি যাওয়ার ক্ষেত্রে বামফ্রন্ট সরকার অথবা বিজেপি সরকার এর কোনো ত্রুটি ছিল কি না, যদি সরকার চাকুরি যাওয়ার ক্ষেত্রে সাংবিধানিক নিয়ম পদ্ধতি ভুল হইয়াছে কিনা আমরা ত্রিপুরার জনগণ জানতে চাই। আর যদি সরকারের ভুলের কারণে চাকুরিগুলি গিয়ে থাকে তাহলে সুপ্রিম কোর্টের মাধ্যমে এই মৃত্যুর মিছিল বন্ধ করুন। প্রদীপ সরকার, জিরানিয়া। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল, ত্রিপুরা দর্পণের সম্পাদকীয়, বিশেষ প্যাকেজেও বাড়ছে সমস্যা। তৃতীয়বার মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট পেশ করে কয়েকদিন আগে থেকেই দেশ জুড়ে নানা কথা আলোচনা হচ্ছিল যে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের দাবি অনুযায়ী বিশেষ আর্থিক প্যাকেজ বা বিশেষ রাজ্য হিসেবে এই দুটি রাজ্যকে ঘোষণা করতে হবে, নইলে এই দুই রাজ্যের শাসক দল জেডিইউ এবং তেলুগু দেশমের কেন্দ্রের মোদী সরকারের প্রতি সমর্থন নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এবার এই বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে খুশি করতে না পারলে হয়তো এই বাজেট পেশের দিনই সংকটে পড়তে হতো মোদী সরকারকে। অতএব প্রত্যাশা মতোই এইবারের বাজেটে শুধুমাত্র এই দুটি রাজ্যকেই বিশেষ আর্থিক প্যাকেজের মাধ্যমে খুশি করে বাজেট পেশ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিশেষ আর্থিক প্যাকেজ প্রকাশ করে আপাতত সংকট তো কাটল, কিন্তু এই বাজেটে শেষ বাজেট নয়, এই তো শুরু হলো মাত্র। এবং প্রথম বাজেটেই দুটি দলের নেতা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর কাছে মাথা নত করতে হয়েছে। যদি 5 বছর শাসন ক্ষমতায় থাকতে হয় তাহলে এভাবেই মাত্র দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের আবদার রক্ষা করে চলতে হবে। স্বাভাবিকভাবেই অন্য রাজ্যগুলি বঞ্চিত হলো, তাদেরও অনেকের অর্থনৈতিক অনেক বকেয়া দাবি রয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গ তো অনেক দিন ধরেই বঞ্চনার কথা জানিয়ে আসে, তারা তাদের পাওনার জন্য দিল্লিতে ধর্ণা পর্যন্ত দিতে বাধ্য হয়েছে, কিন্তু এখনও তাদের বঞ্চনা থেকে মুক্তি হয়নি। এমনকি কেন্দ্রশাসিত রাজ্যেও অনেক অর্থনৈতিক বরাদ্দের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন থেকে, কিন্তু সেই সব দিকে কর্ণপাত না করে শুধুমাত্র দুটি রাজ্যের জন্য আর্থিক সুবিধা ঘোষণা করা হয়েছে এবং তা করতে গিয়ে অবশ্য অন্য কিছু ক্ষেত্রের বরাদ্দ কমাতে বাধ্য হয়েছেন সরকার, যার প্রভাব পড়বে গোটা দেশে। এই নিয়ে সংসদের বাইরে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সংসদের ভেতরে এবং বাইরে সরকারকে এইসব মোকাবেলা করেই চলতে হবে। তবে এই বাজেটে চন্দ্রবাবু এবং নীতিশ কুমার দুজনেই বেশ খুশি। নীতিশ কুমার তো তাই বিহারের আর্থিক প্যাকেজ কীভাবে বিহারের উন্নয়নে কাজ করবে এই বিষয়ে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে মোদিজির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। চন্দ্রবাবু নাইডুও খুশি। এবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়াই দ্রুত এই দুই নেতার স্বপ্ন পূরণ হতে চলেছে বলা যেতেই পারে। প্রশ্ন হচ্ছে, এই বাজেট তো মাত্র 8 মাসের জন্য করা হয়েছে, 8 মাস পর আবার বাজেট পেশ করতে হবে এবং তখনও এই দুই নেতার আবদার রক্ষা করেই বাজেট তৈরি করতে হবে। এদিকে বাজেট নিয়ে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে, সেই সময় দিল্লির যন্তর মন্তরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ধর্নায় বসেছেন অন্ধ্রের আইন শৃঙ্খলা নিয়ে।
আবার উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যন্তর মন্তরে পৌঁছে গিয়েছেন জগনমোহন রেড্ডির সাথে দেখা করতে। অর্থাৎ একদিকে যখন বাজেটে বিশেষ প্যাকেজের মাধ্যমে মাত্র দুটি রাজনৈতিক দলকে খুশি করে প্রথমবারের মতো সংকটমুক্ত হয়েছেন মোদী সরকার, কিন্তু আবার হয়তো নতুন করে সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কাও বাড়ছে। তাছাড়া আরও একটি বিশেষ আশঙ্কার কথা শোনা যাচ্ছে যে একদিকে বিশেষ প্যাকেজ এর মাধ্যমে সহযোগীদের খুশি রাখার চেষ্টা হচ্ছে, আবার ইডি সিবিআই প্রয়োগ করে চাপেও রাখা হচ্ছে। যতদিন পর্যন্ত সহযোগীদের দুর্বল করে একটা অংশকে নিজের দিকে নিয়ে আসা যায় ততদিন পর্যন্ত এই প্রয়াস চলতে থাকবে। এটি যে চাণক্য মহোদয়ের অতি পুরনো খেলা, এই খেলা চলতে থাকবেই। এইভাবে একসময় প্রায় সব সহযোগী দলকেই হয় দুভাগ নয়তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। তবে একটা বিষয় খুবই লক্ষণীয় যে নির্বাচনের পরেও যেন বিরোধী ইন্ডিয়া জোট আরও বেশি করে সুসংহত হতে চলেছে। সেই সাথে বিভিন্ন আঞ্চলিক নেতারা ইন্ডিয়া জোটকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের ও শারদ পাওয়ারের ভূমিকা উল্লেখযোগ্য। আবার একসময়ে যারা এনডিএ নেতার বন্ধু হয়ে ঠকেছেন তারাও নতুন করে ভাবতে শুরু করেছেন। এদের অনেকেই ইন্ডিয়া জোটকে বেশি বিশ্বস্ত মনে করছেন। এই দলে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বিহার ও উত্তরপ্রদেশের অনেক নেতা রয়েছেন। রাজস্থানের এক নেতার বিদ্রোহ তো প্রকাশ্যেই এসে গিয়েছে। সুতরাং এই 8 মাস পর আবার বাজেট আসার আগেই পরিবর্তন হয়ে যেতে পারে এমন আশঙ্কাই করছেন রাজনৈতিক মহল। এদিকে শুধুমাত্র 2 রাজ্যের খুশি করার চেষ্টা করলেও হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এই 3 রাজ্যের জন্য কোনো বিশেষ প্যাকেজ নেই। অল্প দিনের মধ্যেই এই 3 রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু তা সত্ত্বেও এই 3 রাজ্যের জন্য কোনো বিশেষ প্যাকেজ দিয়ে তাদের খুশি করার চেষ্টা করেনি কেন্দ্রের মোদী সরকার। মনে হচ্ছে হয়তো মোদিজি কিংবা চাণক্য মহোদয় ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এই 3 রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে। এই দেশে কৃষকদের সমস্যা সমাধানে স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী সরকারকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। কৃষকদের আন্দোলন কীভাবে অতীতে সরকার রুখে দেওয়ার চেষ্টা করেছেন, তাদের দিল্লি আসার পথ বন্ধ করে দিয়েছিলেন, সেই বিষয়টিকে সামনে নিয়ে আসার বারবার চেষ্টা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, এবং তিনি সফল বলা চলে। ইতিমধ্যেই দেশের কৃষক নেতারা সংসদ চত্বরে এসে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাথে দেখা করেছেন। তাদের সংসদে আসতে অনেক বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কৃষকরা দমেননি। বাজেটে স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী কৃষকদের জন্য কোনো সুবিধা ঘোষণা করা হয়নি। ভাষাভাষাভাবে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে এতে দেশের কৃষকদের ক্ষোভ আরও বাড়ছে। ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে দেশের কৃষকদের দাবিটি সংসদে তুলে ধরবেন, যাতে সরকার বাধ্য হন কৃষকদের স্বার্থে স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে নিতে। সুতরাং অষ্টাদশ লোকসভার প্রথম থেকেই আরও বেশি রকমভাবে সরগরম হতে চলেছে। সদলীয় কুন্দলে ধর্মনগর পুরসভার অফিসে তালা, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। ধর্মনগরে দলীয় কুন্দলে মুখ তুবড়ে পড়েছে নগর পরিষেবা। রাজ্যের দ্বিতীয় বৃহত্তর শহর ধর্মনগরে গত 4-5 দিন ধরে পুরসভার চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারকে নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। বিজেপির অভ্যন্তরীণ দলীয় কুন্দলে নগর পরিষেবা লাটে উঠেছে। অভিযোগ উঠছে দলের একটি শিবির ধর্মনগর শ্মশান কালীবাড়ি স্থিত পুরসভার অফিসে পুরসভার চেয়ারম্যানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে। যদিও প্রশ্নের উত্তরে চেয়ারম্যান জানিয়েছেন তার যে অফিস কক্ষ তালা মারা আছে তা তিনি জানেন না। এইসব ঘটনা প্রবাহের মধ্যেই অবশেষে অনাস্থা প্রস্তাব জমা পড়ল ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের বিরুদ্ধে। আজ অর্থাৎ বুধবার পুর পরিষদের 25 জন কাউন্সিলরের মধ্যে 21 জন কাউন্সিলর এর স্বাক্ষর সম্মিলিত অনাস্থা প্রস্তাব ধর্মনগর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যামজয় জমাতিয়ার কাছে জমা পড়েছে। ধর্মনগর পুর পরিষদের কাজকর্ম শেষ 3 দিন যাবৎ সম্পূর্ণরূপে বিঘ্নিত হয়ে আসছিল। বুধবার বিকেলে 21 জনের স্বাক্ষর সম্বলিত অনাস্থা প্রস্তাব জমা পড়ার পর প্রশাসনিক দিক দিয়ে চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব থাকল না। যদিও চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকারের কাছে জানতে চাওয়ায় তিনি জানিয়েছেন যে দলের উপর মহল অর্থাৎ রাজ্য সভাপতি বা কর্মকর্তাদের কোনো নির্দেশ তার কাছে আসেনি এখনও। প্রদেশ বিজেপি যে নির্দেশ দেবে
স্থায়ী চেয়ারম্যান মান্য করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, গত 4-5 দিন যাবৎ ধর্মনগর পুর পরিষদের যাবতীয় কাজ বন্ধ। এমনকি সাধারণ মানুষ একের পর এক দপ্তরে ঘোরাঘুরি করলেও ধর্মনগরের সাধারণ নাগরিক হিসেবে যে পরিষেবা পাবার কথা সেই পরিষেবা পাচ্ছেন না। এইদিকে এনআইটি থেকে শুরু করে বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। ছাত্রছাত্রীদের দরকার আরওআর সার্টিফিকেট, যা পুরসভা থেকে দেওয়া হয়, কিন্তু ধর্মনগরে পুরসভার কাজকর্ম প্রায় বন্ধ। ফলে ছাত্রছাত্রীরা পাচ্ছেন না আরওআর সার্টিফিকেট। তাছাড়া নগর জীবনের অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও নানা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। প্রশ্ন উঠেছে, নির্বাচিত একজন পুরসভার চেয়ারম্যানের সরকারি অফিস কক্ষ তালামারা নিয়ে।